নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল। বন্ধুরা, এই ভিডিওতে আমি ইস্ট বেঙ্গল, মোহনবাগান এবং ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব। আমার ভিডিওটা যারা যারা দেখছো, আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকম আরও আপডেট পেতে। তো এরপর আসি মূল ভিডিওতে। প্রথমেই বলি কালকের মুম্বাই সিটি হায়দ্রাবাদ ম্যাচের কথা। কালকে মোহনবাগান সমর্থকরা একটা অঘটন আশা করেছিল যাতে মুম্বাই সিটি এফসিকে হায়দ্রাবাদ হারিয়ে দেয়, কিন্তু সেটা সম্ভব হয়নি। মুম্বাই 3 গোলে জিতে গেছে হায়দ্রাবাদের সাথে। গোলগুলো করেছে ছাংতে, মেহতাব সিং এবং পেনাল্টিতে একটি গোল করেছে পেরেরা ডিয়াজ, যার ফলে কিন্তু মুম্বাইয়ের 20 ম্যাচে 44 পয়েন্ট হয়ে গেল এবং মোহনবাগানের সাথে 5 পয়েন্টের ডিফারেন্স হয়ে গেল। যদিও মোহনবাগান এক ম্যাচ কম খেলেছে, মোহনবাগানের 19 ম্যাচে 39 পয়েন্ট। এরপর মুম্বাই দুটো ম্যাচ রয়েছে উড়িষ্যার সাথে এবং শেষে মোহনবাগানের সাথে। তো ম্যাচ দুটো কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। মনে হচ্ছে মুম্বাই মোহনবাগান শেষ ম্যাচেই কিন্তু লিগ শিল্ড কে জিতবে সেটা ডিসাইড হবে। এখন দেখা যাক কি হয়। মোহনবাগানের বাকি 3টে ম্যাচ রয়েছে, যেখানে 6 তারিখ রয়েছে পাঞ্জাব এফসি এবং 11 তারিখ রয়েছে বেঙ্গালুরু এফসি এবং শেষ ম্যাচ 15 তারিখ মুম্বাই সিটি এফসির সাথে। এখন মোহনবাগানের একটাই আশা রয়েছে, তাড়াতাড়ি হাওয়া সুস্থ হয়ে ডাগ আউটে ফিরে আসুক। কেননা যে 8টা ম্যাচ হাওয়া ডাগ আউটে বসেছে সেই 8টা ম্যাচে কিন্তু মোহনবাগান হারেনি, অথচ যে একটা ম্যাচ যেটা চেন্নাইয়ের ম্যাচ অসুস্থতার কারণে তিনি ছিলেন না, সেই ম্যাচে কিন্তু হারতে হয়েছে মোহনবাগানকে। ক্লাব সূত্রের খবর, হাওয়াস কিন্তু শুক্রবারই আবার ফিরে আসবেন। এরপর যদি আমরা একটু ইস্টবেঙ্গলের কথা বলি, তো কালকে কিন্তু ইস্টবেঙ্গল ব্রেকের পর ইস্টবেঙ্গলের প্রথম আইএসএলের ম্যাচ খেলতে চলেছে কেরালার সাথে। ইস্টবেঙ্গল কিন্তু এই মুহূর্তে লিগ টেবিলের 11 নম্বর স্থানে রয়েছে, তাদের 19 ম্যাচে 18 পয়েন্ট হয়েছে। কাল কিন্তু ইস্টবেঙ্গল জিতলে ডাইরেক্ট টেবিলের 7 নম্বর স্থানে উঠে আসবে। ইস্টবেঙ্গল 3টে ম্যাচ যদি পরপর জিততে পারে তাহলে কিন্তু সুপার 6এও যেতে পারে, কারণ বাকিদের থেকে ইস্টবেঙ্গলের গোল ডিফারেন্স অনেক ভালো পজিশনে রয়েছে। পয়েন্ট টেবিলে 6 নম্বর থেকে 11 নম্বর স্থান অবধি সবাই কিন্তু গায়ে গায়ে রয়েছে। ইস্টবেঙ্গলের 19 ম্যাচে 18 পয়েন্ট, গোল ডিফারেন্স -2। নর্থ ইস্টের 19 ম্যাচে 20 পয়েন্ট, গোল ডিফারেন্স -8। চেন্নাইয়ের 19 ম্যাচে 21 পয়েন্ট, গোল ডিফারেন্স -9। পাঞ্জাবের 19 ম্যাচে 21 পয়েন্ট, গোল ডিফারেন্স -7। জামশেদপুরের 20 ম্যাচে 21 পয়েন্ট, গোল ডিফারেন্স -3 এবং 6 নম্বর স্থানে রয়েছে বেঙ্গালুরু এফসি, যাদের 20 ম্যাচে 22 পয়েন্ট এবং যাদের গোল ডিফারেন্স -9। সুতরাং ইস্টবেঙ্গলের গোল ডিফারেন্স কিন্তু খুবই ভালো, শুধু -2। তো পরপর 3টে ম্যাচ জিতলে কিন্তু ইস্টবেঙ্গল সুপার 6-এ যেতেই পারে। এরপর যদি আমরা ইস্টবেঙ্গলের আন্ডার 17 টিমের কথায় আসি, তো ইস্টবেঙ্গল কিন্তু জয় দিয়ে ড্রিম স্পোর্টস চ্যাম্পিয়নশিপ 2024 অভিযান শুরু করলো অ্যাডামাস ইউনাইটেড স্পোর্টস একাডেমিকে হারিয়ে। ইস্টবেঙ্গল কিন্তু 2-0 গোলে তাদের হারিয়ে দিয়েছে। গোলগুলো করেছে গুরনাথ সিং গ্রেওয়াল এবং দীপু সর্দার। প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছে দেবজিৎ রয়। এরপর যদি আমরা একটু কোচ কার্লেস কুয়াদ্রাতকে নিয়ে কথা বলি, তো বুধবার কেরালা ব্লাস্টার্স ম্যাচের আগে কাঠ সমস্যার জন্য কিন্তু ডাগ আউটে থাকবেন না কোচ কার্লেস কুয়াদ্রাত। আজকে ম্যাচের আগের দিন যে সাংবাদিক সম্মেলন হবে সেখানে আসছেন সহকারী কোচ বিনো জর্জ এবং আমান সিকে। তো এই ম্যাচে কিন্তু ডাগ আউটে দেখা যাবে না কোচ কার্লেসকে, তার জায়গায় সম্ভবত থাকবেন ডিমাস ডেলগাডো এবং সহকারী কোচ বিনো জর্জ। এরপর যদি আমরা একটু সাউল ক্রেসপোকে নিয়ে কথা বলি, তো আমরা যেমন অফিসিয়াল পেজে দেখেছি কাল প্র্যাকটিসের পর সব প্লেয়াররা কেরালা উড়ে গেছে, তো সেখানে কিন্তু সাউল ক্রেসপো ছিলেন। সাউল প্র্যাকটিস না করলেও কিন্তু তাকে দলের সঙ্গে নিয়ে যাওয়া হয়েছে, তো মনে করা হচ্ছে সাউলকে কিন্তু ম্যাচে নামানো হতে পারে। ইস্ট বেঙ্গল আজকে প্র্যাকটিসের পরে কিন্তু সেই সিদ্ধান্ত নেবে যে সাউল খেলবে কি খেলবে না। তবে যতদূর সম্ভাবনা কালকের ম্যাচে কিন্তু সাউলের খেলার চান্স অনেক বেশি। কেরালার সাথে অ্যাওয়ে ম্যাচ কিন্তু খুব ইজি হবে না, কারণ কেরালার ফ্যানবেস ভালোই এবং মাঠে কিন্তু প্রচুর সমর্থক আসে টিমকে চিয়ার করার জন্য। তো অ্যাওয়ে ফ্যান্সদের প্রেশার নিয়ে কিন্তু ইস্ট বেঙ্গলকে খেলতে হবে। এখন দেখা যাক কি হয়। এরপর আছে কিছু ট্রান্সফার রিউমারে। তো শোনা যাচ্ছে হ্যামিল এবং হেক্টর রিউসকে কিন্তু ছেড়ে দেবে মোহনবাগান। সেখান থেকে একজন বিদেশি ডিফেন্ডারের এবং একজন ইন্ডিয়ান ডিফেন্ডারের খোঁজে রয়েছে মোহনবাগান। সেখান থেকে কিন্তু সন্দেশ ঝিঙ্গানের নামটা উঠে আসছে। সন্দেশকে পাওয়ার ব্যাপারে কিন্তু পরিকল্পনা করছে মোহনবাগান। অপরদিকে আরেকজন প্লেয়ার ছাংতে, তাকে কিন্তু পেতে চেষ্টা করছে। তো বলে রাখি এই দুজন প্লেয়ারই কিন্তু লং টার্ম চুক্তিতে রয়েছে তাদের ক্লাবের সাথে। সেখান থেকে মোহনবাগান ট্রান্সফার ফি দিয়ে কতটা তাদের নিয়ে আসতে পারবে, তো এখন সেটাই দেখার। এখনও কিন্তু জাস্ট ইনকোয়ারির পর্যায়ে রয়েছে ব্যাপারটা, যদি কোনো ফার্দার মুভমেন্ট হয় আমি তোমাদের জানিয়ে দেবো। এরপর আসি কালকের একটি পোস্টের কথায়। সেখানে বলা হয়েছে 34 বছর বয়সী জার্মানির অ্যাটাকিং মিডফিল্ডার মার্কো রিয়াসকে নাকি নিতে চলেছে মোহনবাগান। তো তোমাদের বলে রাখি খবরটা কিন্তু ফেক খবর। কালকে 1 এপ্রিল ছিল, তাই সবাইকে এপ্রিল ফুল করার জন্য কিন্তু পোস্টটা করা হয়েছিল। এরকম আরও অনেক এপ্রিল ফুল পোস্ট হয়েছে, সেগুলো নিয়ে আর বললাম না। এক জায়গায় তো বলা হয়েছিল মহেশ নাকি লিভারপুলে চান্স পেয়েছে, যাই হোক সেগুলো সত্যি নয়। এরপর আসি ইস্ট বেঙ্গলের কথায়। তো ট্রান্সফার মার্কেটে ইস্ট বেঙ্গল হঠাৎ করে কিন্তু সাইলেন্ট হয়ে গেছে। ইস্ট বেঙ্গল কিন্তু চাইছে তাদের বাকি 3টে ম্যাচ খেলার পরই সব নেগোসিয়েশনগুলো করবে, নইলে ম্যাচে সেটার এফেক্ট পড়বে। তাই আপাতত সেগুলো বন্ধ রয়েছে। শোনা যাচ্ছে হিজাজি নাকি 2 কোটি টাকার একটা স্যালারি ডিমান্ড করেছে, যেখানে আগের মরশুমে সে 1 কোটি টাকার কমেও খেলেছে। এখন ইস্ট বেঙ্গল কিন্তু সেটার ব্যাপারে নেগোসিয়েশন পরে করবে, নইলে ম্যাচে কিন্তু সেটার এফেক্ট পড়বে। তাই সবাই আশাবাদী হিজাজি
প্লেয়ারই কিন্তু পরের মরশুমে ইস্টবেঙ্গলেই খেলবে। ইস্টবেঙ্গল কিন্তু তাদের রিজার্ভ প্লেয়ারদের ব্যাপারে অনেকটাই নির্ভর করছে। সেখান থেকে তারা মহিতোষ ও শ্যামলকে কিন্তু আইএসএলে প্রমোট করেছে। মহিতোষ ও শ্যামল কিন্তু দলের সাথে কেরালাতেও গেছে। এখন দেখা যাক তারা টিম লিস্টে জায়গা পান কিনা এবং তারা যদি সুযোগ পান তারা কতটা ভালো খেলেন। আজকের ভিডিওতে এতটুকুই। যদি কোনো সাজেশন থাকে আমাকে কমেন্টে জানান। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। নমস্কার।